বিশেষজ্ঞদের সাথে কথা বলে প্রবাসীদের ভোটের কৌশলগত পদ্ধতি বের করার চেষ্টা করছে কমিশন, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনে প্রবাসীদের ভোট দেওয়ার সম্ভাব্য পদ্ধতি নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের শুরুতে তিনি একথা জানান। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনের সেমিনারে রাজনৈতিক দল, সংবাদ মাধ্যমের সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ আমন্ত্রিত প্রায় 100 জনের সঙ্গে মতবিনিময় হবে। পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং পদ্ধতির প্রণয়ন নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এসব পদ্ধতির স্বচ্ছতা, ধরন, নিরাপত্তা, মান ও আইনি চ্যালেঞ্জ সহ নানা বিষয়ে অংশীজনদের মতামত নেওয়া হবে। কর্মশালায় সিইসি আরও বলেন, প্রবাসীদের কাছে প্রধান উপদেষ্টার দেয়া ওয়াদা পূরণে সচেষ্ট হয়ে কাজ করছে বলে জানান সিইসি। এজন্য রাজনৈতিক নেতাদের সমর্থন জরুরি বলে জানান তিনি। এবং আপনাদের পরামর্শ নিয়ে আমরা এগোতে চাই। আর সর্বোপরি অল সেড এন্ড ডান, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সমর্থন না দেন, আমাদের যত এক্সারসাইজ আছে ইট উইল অল এন্ড ইন ফিউটিলিটি। এই সমস্ত কাজে আউট অফ কান্ট্রি ভোটিং এ একটা ধরনের সিম্পলিসিটি যেমন ইম্পর্টেন্ট, তারপরে আইন কানুনের পরিবর্তন যাতে যথাসম্ভব কম করতে হয়, কস্ট ইফেক্টিভ যাতে হয় এবং মানুষের ট্রাস্ট যাতে থাকে, এগুলো সব ইনশিওর করে আমাদেরকে আগাতে হবে। এ বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, কর্মকর্তারা কি বলছেন এ বিষয়ে বিস্তারিত জানতে চাই। শাওন, যেমনটি দেখছিলেন এর আগের সংবাদে যে সকাল 9:30টার দিকে এই যে প্রবাসীদের ভোটিং সিস্টেম নিয়ে যে কর্মশালা সেটি শুরু হয়েছে, সেটি এখনো চলছে এবং এখানে সুশীল সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি সহ বিশেষজ্ঞ যারা এই ভোটিং সিস্টেম নিয়ে কাজ করছেন এবং একটি কারিগরি টিম যে গঠন করা হয়েছিল সেই কারিগরি টিমের প্রতিনিধি সহ অনেকেই কিন্তু আছেন এই কর্মশালা এবং তারা তাদের যে পরামর্শ সেটি দিচ্ছেন। এবং কর্মশালা শুরুতেই প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন যেমনটি বলেছেন যে আসলে প্রবাসীদের ভোট নিশ্চিত করা নির্বাচন কমিশনের ওয়াদা এবং প্রধান উপদেষ্টা যেমনটি বলেছিলেন যে প্রবাসীদের ভোট নিশ্চিত করা হবে, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। এবং আমরা দেখেছি বিগত বেশ কিছুদিন ধরে প্রবাসীদের ভোটিং সিস্টেম নিয়ে কিন্তু নির্বাচন কমিশন কর্মশালার আয়োজন করছে। এর আগে আমরা দেখেছি একটি কারিগরি টিম গঠন করেছিল। তো এর মধ্যেই আসলে প্রবাসীদের ভোটিং সিস্টেম নিয়ে 3টি পদ্ধতি আছে বাংলাদেশে। একটি হচ্ছে অনলাইন পদ্ধতি, একটি পোস্টাল ব্যালট এবং একটি হচ্ছে প্রক্সি ভোটিং পদ্ধতি। তো এখন পর্যন্ত নির্বাচন কমিশন আসলে যেটিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সেটি হচ্ছে প্রক্সি ভোটিং পদ্ধতি, কারণ বর্তমানে যে সিস্টেমটি চালু রয়েছে সেটি হচ্ছে পোস্টাল ব্যালট পদ্ধতি। পোস্টাল ব্যালট পদ্ধতিতে নির্বাচন কমিশন যেমনটি মন্তব্য করেছে যে পোস্টাল ব্যালট পদ্ধতি একটি অচল পদ্ধতি এবং বিগত নির্বাচন অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বাইরে থেকে আসলে যে পোস্টাল ব্যালট পদ্ধতিতে একটি ভোটও আসলে কাউন্ট হয়নি। এই কারণে কিন্তু নির্বাচন এখন অন্য পদ্ধতির কথা ভাবছে এবং পাশাপাশি যেটি অনলাইন ভোটিং সিস্টেম সে বিষয়ে আসলে নির্বাচন কমিশন গবেষণা করে দেখেছে যে উন্নত কয়েকটি দেশে অনলাইন ভোটিং সিস্টেম চালু আছে, তবে বাংলাদেশে এটি করতে গেলে হয়তো বাধার সম্মুখীন হতে পারে বা বেশ কিছু সমস্যা থাকতে পারে। এবং নির্বাচন কমিশন যেমনটি বলছে এর মধ্যে সর্বোচ্চ পন্থা হচ্ছে প্রক্সি ভোটিং পদ্ধতি। প্রক্সি ভোটিং পদ্ধতি হচ্ছে বিদেশে যে অবস্থান করবেন তার আস্থাভাজন যে কোনো একজন দেশে অবস্থানরত, তিনি তার বাবা মা হতে পারেন, ভাই হতে পারেন বা সন্তান হতে পারেন, আস্থাভাজন ব্যক্তিকে প্রথমে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে মনোনীত করবেন। সেই মনোনীত ব্যক্তি ভোটের দিন এসে ভোট দিবেন। তো এইসব বিষয়ে আসলে আলোচনা চলছে। আমরা দেখেছি MIST, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটির যে কারিগরি টিম রয়েছে, যারা বিশেষজ্ঞ রয়েছেন, তারা কিন্তু বেশ কয়েকটি পরামর্শ তুলে ধরেছে। কোনো টিম আমরা দেখেছি অনলাইন ভোটিং এর পক্ষে ভোট দিয়েছে, কোনো টিম পোস্টাল ব্যালটের পক্ষে, কোনো টিম প্রক্সি ভোটিং এর ক্ষেত্রে। অর্থাৎ এখন পর্যন্ত নির্বাচন কমিশন যেটি বলছে যে সবগুলো পদ্ধতিতেই মোটামুটি সুবিধা অসুবিধা রয়েছে। এবং নির্বাচন কমিশনার সানাউল্লাহ যেমনটি বলেছেন যে নির্বাচন কমিশন পরবর্তীতে হাইব্রিড পদ্ধতিতেও যেতে পারে, অর্থাৎ অনলাইন পোস্টাল এবং
যে প্রক্সি ভোটিং সেটি তিনটি মিলিয়ে একটি পদ্ধতিতে যেতে পারে এবং তিনি যেমনটি বলেছেন যে সামনের নির্বাচনে পুরোপুরি না হলেও পাইলটিং বা লং ট্রায়ালে যেতে পারে। তো এখন পর্যন্ত আমরা দেখছি যে নির্বাচন কমিশন এমনটি বলছে এবং এই সেমিনারটি চলছে, শেষ হলে আমরা আরো খবর জানাতে পারি। খবর রাখতে থাকুন ফারজানা, নিশ্চয়ই ফিরবো আবারও আপনার কাছে। যুক্ত ছিলেন সহকর্মী ফারজানা আক্তার। রাজনৈতিক দল গণতন্ত্রের জন্য যে আন্দোলন সংগ্রাম করেছে তার একটি প্রাতিষ্ঠানিক রূপ জাতীয় ঐকমত্য কমিশন দিতে চায় বলে মন্তব্য করেছেন সহসভাপতি আলী রিয়াজ। আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এমন একটি সরকার এবং রাষ্ট্র ব্যবস্থার দাবি জানিয়েছে যেখানে কোনো রাজনৈতিক দল যা খুশি তাই করতে পারবে না। মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে সংস্কার নিয়ে বৈঠকের আগে এসব কথা বলেন তারা। দলের 10 সদস্যের নেতৃত্ব দিচ্ছেন সভাপতি সাইফুল হক, আর কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে অংশ নিয়েছেন বাকি সদস্যরা। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক বলেন, তারা এমন একটি রাষ্ট্র, সমাজ ও সংবিধান দেখতে চান যেখানে ধর্মীয় ও সামাজিক বিশ্বাসের জন্য রাষ্ট্র কাউকে বঞ্চিত করবে না। এছাড়া ভোটের অধিকার নিশ্চিত করারও দাবি জানিয়েছে দলটি। ছাত্র জনতা যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে তা নিশ্চিতেরও দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এ বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। ফরহাদ, এই আলোচনায় কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে সংস্কার নিয়ে কি কি মতামত দেওয়া হচ্ছে সে বিষয়ে কি কিছু জানতে পেরেছেন? শাওন 10টায় বৈঠকটি শুরু হওয়ার কথা থাকলেও আজ একটু দেরিতে শুরু হয়েছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সদস্যরা একটু দেরিতে এসেছে। 10 সদস্যের কি প্রতিনিধি দল এসেছে সাধারণ সম্পাদক সাইফুল হকের নেতৃত্বে। বৈঠকটি শুরু হয়েছে। বৈঠক শুরুর প্রাককালে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ আমাদের সামনে সাংবাদিকদের সামনে জানিয়েছেন যে তারা এমন একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় যে গণতন্ত্রের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষ লড়াই করেছে, যুদ্ধ করেছে। সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সবাই ঐকমত্যে পৌঁছতে চায়, একটা গণতন্ত্র একটা রূপরেখা তৈরি করতে চায়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, রাষ্ট্র সমাজকে এমনভাবে সাজাতে চান, সংবিধানের এমন একটা কাঠামো ঐকমত্য কমিশনের মাধ্যমে তৈরি করতে চায় যেখানে সামাজিক বিশ্বাসের জন্য কাউকে হেয় করা হবে না, কাউকে ছোট করা হবে না। এর আগে গেল 27 মার্চ ঐকমত্য কমিশন প্রথম এসে মতামত দিয়েছিল 166টি স্প্রেডশিটের মতামতের প্রেক্ষিতে তারা 122টির সাথে একমত পোষণ করেছিল, 21টির সাথে তারা আংশিক একমত পোষণ করে এবং 23টির সাথে তারা দ্বিমত পোষণ করে। বরাবরের মতো অন্যান্য দলগুলো যেভাবে সংবিধান সংস্কার কমিশন দিয়ে শুরু করে, ঐকমত্য কমিশনে আজ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও সংবিধান সংস্কার কমিশন দিয়ে শুরু করবে, যেখানে বিশেষ কিছু প্রাধান্য পাবে। যেমন সরকারের মেয়াদ, সংসদের মেয়াদ, রাষ্ট্রপ্রধানের মেয়াদ 5 বছর হবে কিনা 4 বছর হবে সেই বিষয়গুলো, সরকার প্রধান, দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী একজনই হবেন নাকি আলাদা 3 জন হবেন সে বিষয়গুলো নিয়ে কথা হবে। একজন প্রার্থী 21 বছর, যেমন কমিশন প্রস্তাব করেছিল 21 বছর বয়সে সংসদ নির্বাচনের প্রার্থী হতে পারবে, তবে 25 বছর দেয়া আছে। এই বিষয়গুলো নিয়ে কথা হবে। এছাড়া বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, স্থানীয় সরকার, নির্বাচন সংস্কার ব্যবস্থা, এই বিষয়গুলো নিয়েও আসলে এখানে কথা হবে। মূলত যে বিষয়গুলোতে তারা দ্বিমত পোষণ করেছে, যে বিষয়গুলোতে তারা আংশিক একমত ছিল, এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তর আলোচনা হবে। বিস্তর আলোচনা আমরা জানতে পারবো তারা আসলে কি বলতে চান। মধ্যাহ্নের বিরতিতে হয়তো বা আজকের বৈঠকটি শেষ হতে পারে। যদি সময় দীর্ঘায়িত হয়, বিকাল 4টা পর্যন্ত সময় দেওয়া আছে ঐকমত্য কমিশনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে। এখন পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে মূলত কথা হয়েছে। বৈঠক চলছে। বৈঠকের আর কি হচ্ছে, কি কি বিষয়ে তারা একমত পোষণ করলো, কি কি বিষয়ে তারা নতুন করে মতামত দিয়েছে, সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। তবে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। তো শাওন, ঐকমত্য কমিশনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে ঐকমত্য কমিশনে যে বৈঠকটি চলছে সেই বৈঠক নিয়ে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ খবর রাখতে থাকুন ফরহাদ ইবনে মালিক। ফিরবো নিশ্চয়ই আবারও আপনার কাছে। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচির ঘোষণা আসতে পারে। এ নিয়ে আজ এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে কারিগরি ছাত্র আন্দোলন। সংবাদ সম্মেলনে আজ থেকে সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচির ঘোষণা আসতে পারে। শিক্ষার্থীরা আরও জানান, 6 দফা দাবি বাস্তবায়নের রূপরেখা না দেওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করবেন। আন্দোলনের ধারাবাহিকতায় এর আগে এক মহাসমাবেশ থেকে শিক্ষার্থীরা 48 ঘন্টার মধ্যে দাবি মানা না হলে লং মার্চ টু ঢাকা কর্মসূচির হুমকি দেন।
পরে 22 এপ্রিল আন্দোলন সাময়িক স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এছাড়াও কাফনের কাপড় পরে গণমিছিল ও মশাল মিছিল সহ সড়ক অবরোধ করে আন্দোলন চালায় শিক্ষার্থীরা। এই আন্দোলনের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, সকাল 11:30টায় সংবাদ সম্মেলন হবে আজ। সম্মেলনে পুরোপুরি শাটডাউন কর্মসূচির ঘোষণা আসতে পারে কিনা এই বিষয়ে কি আভাস পেয়েছেন জানাবেন, আর শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে কিনা তারা কি বলছেন? শাওন, আমি আপনাকে জানাতে চাই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আমি এখন অবস্থান করছি। এখানে এই কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশের ব্যানারে বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা আজকে শাটডাউন কর্মসূচি পালন করছে। তার মধ্যে রাজশাহী, চট্টগ্রাম এবং ঝিনাইদহ, লক্ষ্মীপুরের যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো আছে সেই পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে অলরেডি তারা তালা ঝুলিয়ে দিয়েছে এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা আজ বেলা 11:30টায় শাটডাউন কর্মসূচি করে দেওয়ার একটি তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে। তো সেই কর্মসূচির জন্য এখন অলরেডি এখানে ছাত্রছাত্রীরা জড়ো হচ্ছে। 11:30টার মধ্যে তারা হয়তো শাটডাউন কর্মসূচি বাস্তবায়িত করবে। তাদের 6 দফা যে দাবি, সেই দাবির প্রথম দাবি হচ্ছে ক্রাফট ইন্সট্রাক্টর থেকে জুনিয়র ইন্সট্রাক্টর পদে যে পদোন্নতি যে হাইকোর্টের রায়, সেই রায়টি বাতিল করতে হবে এবং 2021 সালে যে ক্রাফট ইন্সট্রাক্টর পদে নিয়োগ দেওয়া হয়েছে সেই নিয়োগ বিধি নিয়ে তাদের আপত্তি আছে। সেখানে কোনো কারিগরি শিক্ষিত কোনো ব্যক্তিকে সেখানে ক্রাফট ইন্সট্রাক্টরের নিয়োগ দেওয়া হয়নি। সেই অভিযোগে তারা এই 6 দফা দাবি আন্দোলন করছে। সেই 6 দফার মধ্যে আরও একটি দাবি হচ্ছে ডিপ্লোমা, যেই পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তির যে যোগ্যতা ছিল, সেই যোগ্যতার প্রথম যোগ্যতা একটা যোগ্যতা ছিল যে তারা যে কোনো বয়সে তারা এই পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে পারবে। কিন্তু পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির সেই যে কোনো বয়সে ভর্তির যেই শর্তটা ছিল সেটি বাতিল করে দেওয়া হয়েছে। সেটিকে পুনর্বহাল করার জন্য তারা দাবি করছে। এখানে আমি যারা আন্দোলনকারী আছেন সেই আন্দোলনকারীদের ছাত্রদের প্রতিনিধির সাথে কথা বলার চেষ্টা করব। আমি একজনকে পেয়েছি। আপনার নাম পরিচয় দিয়ে বলবেন আসলে আপনাদের আজকের কর্মসূচিটা আসলে কি? আমার নাম মোহাম্মদ মাশফিক ইসলাম, আমি কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি। আজকে আমাদের কর্মসূচি হলো কমপ্লিট শাটডাউন কর্মসূচি। আপনারা অবগত আছেন যে দীর্ঘ 7-8 মাস যাবত আমরা এই আন্দোলন চলমান রেখেছিলাম। আজকে এই আন্দোলন একটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এখন যেহেতু এখন পর্যন্ত আমরা কোনো ফলাফল পাচ্ছি না, বারবার রূপরেখা তৈরি করা হবে এই ধরনের এই কথা বলা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা আজকে সারা বাংলাদেশে কর্মসূচি ডাক দিয়েছি যে সারা বাংলাদেশে সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে শাটডাউন থাকবে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এই কার্যক্রম কখন করবে? ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এই কার্যক্রম করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এখন আমরা শিক্ষার্থীরা এসে পড়ছি, পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা ওয়ার্কশপ, ল্যাব সহ একাডেমিক ভবন তালা মেরে দিব। আপনি যেমনটা শুনছিলেন যে এই যে আন্দোলনকারীরা তারা বলছে যে তারা 11:30টার মধ্যে এখানে শাটডাউন কর্মসূচি পালন করবে এবং ছাত্রছাত্রী অলরেডি এখানে জড়ো হচ্ছে। যে 6 দফা দাবি, সেই 6 দফার দাবির আরও একটি দাবি হচ্ছে কারিগরি শিক্ষায় শিক্ষিত যেই পাশ করা যে শিক্ষকরা বিসিএস শিক্ষা ক্যাডারে যুক্ত হয়েছে তাদের মধ্য থেকে কারিগরির বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দিতে হবে। এবং আরেকটি দাবি হচ্ছে কারিগরি শিক্ষা যে মন্ত্রণালয়, সেটাকে আলাদা একটি মন্ত্রণালয় ঘোষণা করতে হবে এবং ডিপ্লোমা পাশ করে, মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে পলিটেকনিক ইনস্টিটিউটে যেসব শিক্ষক ছাত্রছাত্রীরা বের হয় তাদের উচ্চশিক্ষার মাত্র একটি প্রতিষ্ঠান রয়েছে যেটি গাজীপুরে অবস্থিত ডুয়েট। সেই ডুয়েট ছাড়াও অন্য অনেক কয়েকটা ইনস্টিটিউটে তারা যেন ভর্তি হতে পারে সেই ব্যবস্থাটা করার দাবিও তাদের আছে। খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবারও ফিরবো আপনার কাছে। আমাদের সাথে সহকর্মী সবুজ মাহমুদ যুক্ত হয়েছিলেন। শুরু হলো হজ যাত্রা। রাত 2:15টায় 398 জন হজযাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা ছাড়ে। এর আগে আশকোনার হজ ক্যাম্পে কোনো দুর্ভোগ ছাড়াই পর্যায়ক্রমে ইমিগ্রেশন সম্পন্ন করেন হজযাত্রীরা। আর এবার লাগেজ ভোগান্তি এড়াতে প্রথমবার যুক্ত করা হয়েছে কালার ট্যাগ। নিবিড় সাহার প্রতিবেদন।
কালার ট্যাগ। হজ করতে যাওয়া হাজিদের লাগেজে এমন একটি ট্যাগ এবারই প্রথম হজ ব্যবস্থাপনায় যুক্ত হয়েছে। এটির মাধ্যমে হাজিরা যে হোটেলে অবস্থান করবেন সরাসরি সেখানে ব্যাগগুলো পৌঁছে যাবে। এতে করে বাড়তি বিড়ম্বনায় পড়তে হবে না তাদের। এটা খুবই যুক্তিপূর্ণ একটি পদ্ধতি। এটা বাংলাদেশ সরকারের একটি সাফল্য বলতে হবে, প্রেজেন্ট সাফল্য। আমাদের পেরেশানিটা হলো না, সরাসরি আমরা হোটেলে যাই পৌঁছাই দিবে, আমরা সেখানে পাবো। রাত 10টা থেকে আশকোনা হজ ক্যাম্পে শুরু হয় প্রথম হজ ফ্লাইটের ইমিগ্রেশন। কোনো দুর্ভোগ কিংবা ঝামেলা ছাড়াই পর্যায়ক্রমে সবগুলো ফ্লাইটের ইমিগ্রেশন সম্পন্ন করেছেন হাজিরা। এ ধরনের ব্যবস্থাপনা সহ নানা বিষয়ে সন্তুষ্টির কথা জানান তারা। প্রথমে একটু ঝামেলা হয়েছিল আমার বিষয় নিয়ে, এখন ভালো। এখানে এসে দেখলাম ব্যবস্থাপনা ভালো। সরকারি মাধ্যমে গেছিলাম, তার আগেও এটা বেসরকারি, তবে এখন আমি সরকারি মাধ্যমে বেশ ভালো সার্ভিস পেয়েছি, কোথাও কোনো ডিলে হয়নি। আমি আরেকবার গিয়েছিলাম, তখন একটু ব্যবস্থাপনা ওইদিকেও খারাপ ছিল, সৌদি আরবও খারাপ করছে সরকার ছিল, তারপরে এইখানেও কোনো ছিল না, ভালো ব্যবস্থা ছিল না। তো এইবারকে অনেক ভালো। আমি যতটুকু ফিল করছি এখন পর্যন্ত ভালো, আমি কোনো ত্রুটি পাচ্ছি না, আই এম স্যাটিসফাইড। পরিবার, আত্মীয় স্বজন, দেশ ও জাতির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন তারা। তবে হজ ক্যাম্পে হাজিদের বসার জন্য পর্যাপ্ত চেয়ার না থাকার অভিযোগ করেন অনেকেই। অনেক মশা, এটার জন্য কয়েকদিন আগে থেকেই মশার ঔষধ ছিটানোর প্রয়োজন ছিল। দেশ যেন ভালো থাকে, দেশের মানুষ ভালো থাকে, মানুষের মধ্যে মানবতাটা যেন বড়। এবছর হাজিদের জন্য যোগাযোগ সুবিধা সহ বিভিন্ন দরকারি ফিচার সংবলিত একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এছাড়াও তাদের হজ প্রিপেইড কার্ড ও মোবাইল সিম রোমিং সুবিধা দেয়া হচ্ছে। নিবিড় সাহা, ৭১, ঢাকা। প্রতারণার শিকার হয়ে এবং ওয়ার্ক পারমিট ভিসার মেয়াদ না থাকায় সৌদি আরব থেকে দেশে ফিরলেন শতাধিক প্রবাসী বাংলাদেশি। সোমবার মধ্যরাতে সৌদি আরব থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটে করে দেশে পৌঁছান তারা। বিভিন্ন মেয়াদে সৌদিতে থাকা এসব শ্রমিকদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের আটক করে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। দেশে নেমে নানা সময় প্রতারিত হওয়া এবং অবিচারের অভিজ্ঞতা তুলে ধরেন রেমিটেন্স যোদ্ধারা। একই সাথে সৌদিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের অসহযোগিতা এবং নির্লিপ্ততার কথাও জানান তারা। সুষ্ঠু বিচার সাপেক্ষে সরকার তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবে, এমনটাই আশা করেন তারা। এই 22 মাসের মধ্যে 7 মাস কোনো কাজ ছিল না ভাই। 7 মাস বাড়ি থেকে টাকা নিয়ে খাইছি, ঠিক আছে। 7 মাসের মধ্যে কোনো কাজ কাম পাই নাই, আর যতদিন কাজ কাম করছি ভাই বেতন পাই না ঠিক মতো। হঠাৎ করে আমারে আইসা সকালবেলায় প্রশাসনের লোক বললো যে তুমি একটু ইয়েতে যাইতে হবে, থানায় যাইতে হবে। আমি প্রশ্ন করলাম কেন, আমার আকামা আছে, সব কিছু আছে, আমি বৈধ। বললো যে তুমি ওইখানে যাইবা, হাতের চাপটা দিবা, তোমার আকামার নাম্বারটা দিচ্ছি, ক্লিয়ার আসতেছে না, নেট সমস্যা, অফিসে যাই হাতের চাপ দিবা, চলে আসবা। গেলাম, হাতের চাপ দেওয়ার সাথে সাথে ওরা সব ডিলিট করে ক্যান্সেল করে কইলো যে তুমি ক্যান্সেল, তোমার সব, তুমি চলে যাইতে হইব দেশে। 4 নম্বর আকামার লাই টাকা দিছি, উনি আমার 17 তারিখে হুরুপ মারি দিছে। 17 তারিখে হুরুপ মারি দিছে। আমি রিয়াদে থাকি, আমি উমরা যাইতেছি, আমার আবার উমরা অফিস রিয়াদে। ওই যে আল কাসিম বুড়াইটা ওখানে চেকপোস্টে আমার পুলিশের তরিকাতে তোর হুরুপ। আমি 11 দিন জেল খাটি, এখানে এখন আইছি। 6250 টাকা নিছে আমার থেকে কফিলে। বাংলাদেশ রাষ্ট্রদূতের কাছে 4বার ফোন করি আমি, উনি কোনো কথাই বলে না। উনি ওনার দায়িত্ব উনি পালন করে না। আমিরাতে বাস করেন প্রায় 12 লাখ বাংলাদেশি। 2012 সালে দেশটিতে বাংলাদেশি শ্রমিক ভিসা বন্ধ হয়। গেল কয়েক বছর দুবাই প্রদেশে ভিসা চালু থাকলেও বর্তমানে তা বন্ধ আছে। ভিসা স্থানান্তর না করতে পারায় বিপাকে আছেন বাংলাদেশিরা। সহকর্মী লুৎফর রহমানের তথ্য ও আমিনুল হকের ছবিতে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে ডিগ্রি পাস সনদ তথা দক্ষ শ্রমিকের ভিসা ছাড়া সাধারণ কোনো ভিসা নেই। অথচ 1.5 লক্ষ ক্ষুদ্র মাঝারি বাংলাদেশি উদ্যোক্তারা নিজ দেশীয় শ্রমিকের অভাবে হিমশিম খাচ্ছেন। আমার এই যে প্রতিষ্ঠান ওপেন আমি করেছি, এই প্রতিষ্ঠানে আমি কোনো বাংলাদেশি কর্মচারী নিয়োগ দিতে পারছি না। অতি দুঃখের সাথে আমি বলতে চাচ্ছি যে এভাবে যদি সামনে আরো কয়েকদিন, কয়েক মাস, কয়েক বছর চলতে থাকে, তাহলে আমরা বাংলাদেশিরা
কখনো ব্যবসায় স্বাবলম্বী হতে পারবো না। আরব জাতির কাছে আগর আতর ব্যবসা এবং বোরকা ব্যবসায় বাংলাদেশিদের জুড়ি নেই। তবে নিজ দেশের শ্রমিকের অভাবে এই শিল্পে ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে। আমাদের বাংলাদেশিরা এই পারফিউমের ব্যবসার দিকে এগিয়ে আছে, সুতরাং আমাদের যে জিনিসটা সমস্যা দেখা দেয় বিশেষ করে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের বাংলাদেশিদের ভিসা বন্ধ থাকার কারণে আমরা বাইরে দেশি এমপ্লয়ি সংগ্রহ করতে হয়। উল্টাল ইতে হইলে বাঙালির চাওয়ালা বাঙালির খামওয়ালা মোটামুটি ব্যবহারওয়ালা সপ্তাহ তারা বালা বুঝিয়া হওয়া সমস্যাটা হইলো গিয়ে বাংলা সবসময় আমরা মাল দিতাম পারি না, মানুষ না থাকার কারণে জনগণ সংকটে বর্তমানে আমরা ভোগান্তির মধ্যে আছি, জনগণ নাই। শুধু দেশ থেকে আসা শ্রমিক নয়, আমিরাতে বাস করা বাংলাদেশিরাও ভিসা স্থানান্তর করতে না পারায় বিপাকে রয়েছেন। যদি বাংলাদেশিদের ভিসা ট্রান্সফার চালু হইতো তাহলে আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদের যে জায়গায় চাকরি করে আমরা আমাদের মন মতো কাজ করতে পারতাম, ওই জায়গায় আমরা ওই পর্যায়ে আমরা যেতে পারতাম। দেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার ধরে রাখতে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে ভিসা চালুর দাবি জানিয়েছেন প্রবাসীরা। শারমিন শ্রাবণী, ৭১। আন্তনগর ট্রেন বুড়িমারি থেকে যাত্রার দাবিতে পঞ্চম দিনেও লালমনিরহাটের রেললাইন অবরোধ করে রেখেছে বুড়িমারি টু ঢাকা আন্তনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদ। তবে প্রশাসনের আশ্বাসে শুধু সড়ক পথে অবরোধ প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা। তারা জানান, বাংলাদেশ রেলওয়ের 4টি বিভাগীয় সদর দপ্তরের মধ্যে লালমনিরহাট একটি। লালমনিরহাট জেলার যাত্রীদের জন্য 2টি আন্তনগর ট্রেন রয়েছে। একটি লালমনি এক্সপ্রেস, যা লালমনিরহাট শহর স্টেশন থেকে যাত্রা করে, অপরটি বুড়িমারি এক্সপ্রেস। এটি বুড়িমারি থেকে যাত্রা শুরু করার কথা থাকলেও উদ্বোধনী দিনের পর থেকে ট্রেনটির আর দেখা পাননি জেলার 4টি উপজেলার মানুষ। এজন্য টানা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচিতে নামেন স্থানীয় বাসিন্দারা। লালমনিরহাট বুড়িমারি রুটে ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে আছেন যাত্রীরা। দেশের বিভিন্ন স্থানে গত 24 ঘন্টায় বজ্রপাতে অন্তত 17 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লার মুরাদনগর ও বরুড়া উপজেলায় 5 জন এবং কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও মিঠামইনে 3 জন মারা গেছেন। এছাড়া সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, চাঁদপুর, মৌলভীবাজার সহ 9 জেলায় আরও 9 জনের মৃত্যু হয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবার দুপুর 12টার দিকে কুমিল্লার মুরাদনগরে কোরবানপুর পূর্বপাড়ার একটি মাঠে কৃষক নিখিল দেবনাথ ও জুয়েল ভুইয়া পাশাপাশি জমিতে ধান কাটছিলেন। এ সময় বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরেক কৃষক নাজির। একই সময় খোসবাসী ইউনিয়নের পয়েলগাছা গ্রামের কয়েকজন শিশু মাঠে ঘুরে ওড়াচ্ছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ফাহাদ, জিহাদ ও আবু সুফিয়ান নামে 3 জন মারাত্মকভাবে আহত হয়। পরে হাসপাতালে নিলে ফাহাদ ও জিহাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে হাওড়ে ধান কাটতে গিয়ে কিশোরগঞ্জের হালালপুর গ্রামে ইন্দ্রজিৎ দাস নামে একজন মারা গেছেন। এছাড়া রানীগঞ্জ গ্রামে ধানের খড় ঢাকতে গিয়ে ফুলেছা বেগম এবং খয়েরপুর হাওড়ে মাছ ধরতে গিয়ে স্বাধীন মিয়া নামে এক যুবক মারা গেছেন। সুনামগঞ্জের বুড়িগাঙ্গাল হাওরে সকালে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যান কলেজ শিক্ষার্থী রিমন তালুকদার। এই সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে জমি থেকে খড় আনতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন বিশিখা সরকার। নেত্রকোনার মদনে মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতে আরাফাত মিয়া নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এর আগে রবিবার রাতে বজ্রপাতে মারা যান মাদ্রাসা শিক্ষক দিদারুল। আব্দুল্লাল মামুন, ৭১। ঢাকা সহ দেশের 16টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
চলছে সংবাদ সংযোগ, ফিরছি বিরতির পর। একাত্তরের সাথেই থাকুন। কি মিয়া থিকনেস কইছো 2.7 আর দিছো 2.2 দিলাম 2.7। আরে আরএফএল এসডব্লিউআর দিবা না? একমাত্র আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি হয়েছে। সোমবার রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ নিয়ে টানা 5 রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি হচ্ছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। তবে পাকিস্তানের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর ৫ম রাতের মতো যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনারা। এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী বিনা উস্কানিতে এলওসি বরাবর কুপওয়ারা, বারামুল্লা ও আখনুর সেক্টরের বিপরীতে গুলি চালায়। এর আগে গত বৃহস্পতিবার রাতে প্রথমবার কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়। গেল সপ্তাহে কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের ভূখণ্ডে ভারতের সামরিক আক্রমণ আসন্ন ছিল বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিজের কার্যালয়ে বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দেন খাজা মোহাম্মদ আসিফ। তিনি বলেন, তারা পাকিস্তানি বাহিনীগুলোকে নতুনভাবে মোতায়েন করছে, কারণ ভারতের হামলা এখন আসন্ন। এমন পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে বলে জানান তিনি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আরও জানিয়েছেন, ভারতের বাগাড়ম্বর ক্রমেই বাড়ছে। পাকিস্তানের সেনাবাহিনী সম্ভাব্য ভারতীয় হামলার বিষয়ে সরকারকে অবহিত করেছে, তবে কেন তিনি ভারতের হামলা আসন্ন বলে মনে করছেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর উস্কানিমূলক এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল কন্টেন্ট ছড়ানোর অভিযোগে ভারতে 16টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, গৃহ মন্ত্রণালয়ের সুপারিশে এই চ্যানেলগুলো বন্ধ করা হয়েছে। জাতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধ হওয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে সংবাদ মাধ্যম ডন, সামা টিভি, ARY নিউজ, বোল নিউজ, রাফতার, জিও নিউজ এবং শুনো নিউজের ইউটিউব চ্যানেল। এছাড়া দ্য পাকিস্তান রেফারেন্স, সামা স্পোর্টস, উইজার ক্রিকেট এবং রাজিনামা ইউটিউব চ্যানেলগুলোও বন্ধের তালিকায় আছে। এদিকে সংবাদ মাধ্যম বিবিসির বিরুদ্ধে একটি সতর্কতা জারি করেছে ভারত সরকার। বিবিসি তাদের প্রতিবেদনের এক শিরোনামে লিখেছিল, কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার পর পাকিস্তান ভারতীয়দের ভিসা স্থগিত করেছে, যা সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বার। তিনি জানিয়েছেন, আগামী 15ই জুন পদত্যাগ করবেন তিনি। গত বেশ কয়েক মাস ধরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে দ্বন্দ্ব চলছিল শিন বেতের। তদন্তের গতি প্রকৃতি এবং ফলাফল নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার কট্টরপন্থী সদস্যদের প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় শিন বেত এবং রোনেন বারের উপর ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন তারা। এরপর রোনেনকে চাকরিচ্যুত করার চেষ্টাও করেছিলেন নেতানিয়াহু, কিন্তু দেশজুড়ে প্রতিবাদ ও তীব্র সমালোচনার পর সেই চেষ্টা থেকে বিরত হতে হয় তাকে। পরে ইসরায়েলের সুপ্রিম কোর্ট রোনেনকে চাকরিচ্যুত করার চেষ্টার উপর স্থগিতাদেশ দেয়। বিভিন্ন সূত্রে জানা গেছে, বিক্ষোভ প্রতিবাদ নস্যাৎ করতে রোনেনকে বিক্ষোভকারীদের মধ্যে গুপ্তচর নিয়োগের নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু, কিন্তু এই নির্দেশ প্রত্যাখ্যান করেন শিন বেত প্রধান। তারপর থেকেই নেতানিয়াহুর সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় তার।